জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমন-পীড়নে অংশ নিলে বন্ধ হয়ে যেতে পারে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, দেয়া হয়েছিল এমন সতর্কবার্তা। ইকোনমিস্ট আমাদের জানাচ্ছে যে টাকার অভাবে বেতন দিতে না পারা জাতিসংঘ আগামী 1 মাসের মধ্যেই দেউলিয়া হতে যাচ্ছে। এমনকি যে শান্তিরক্ষী বাহিনীতে রাখার দোহাই দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের নির্দেশ অমান্য করতে বাধ্য করা হয়েছে, সেই শান্তিরক্ষী বাহিনীও আর চালাতে পারবে না জাতিসংঘ। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা উচ্চ পদস্থ অফিসার রয়েছেন তাদের সবাইকে যদি কেউ ছুটিতে থাকেন সেই ছুটি বাতিল করে আজকের মধ্যে 14 মার্চ, যেটা মনে হয় যে ডক্টর ইউনূস টের পাচ্ছেন যে বাংলাদেশের ভেতরে ক্রমশ তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। আজকে দুইটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যার অংশ বিশেষ শুরুতেই দেখতে পেরেছেন। জাতিসংঘের মিশন, বাংলাদেশের যে মিশনটা থাকে সেই মিশন ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। কেন বাতিল হলো এবং এর পেছনের নৈপথ্য কি রয়েছে সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দেখতে পারবেন। সেই সাথে ক্যান্টনমেন্টে কি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে নতুন একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে আসছে। আশা করছি ভিডিওটা না টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহিত দেখবেন। ক্যান্টনমেন্টের সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা চলছিল, সর্বশেষ আজকে নতুন একটা তথ্য আমাদের হাতে এসেছে। চলেন মূল ভিডিওতে আমরা দেখে আসি, তারপর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করি। বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না। ভেবে দেখুন, শেখ হাসিনার আমলে অংশগ্রহণমূলক চেয়েছে, এখন আর সেটি চাইছেন না। জাতিসংঘ এবং হোয়াইট হাউসে এক সাংবাদিক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানা মিথ্যা এবং অপতথ্য উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করতেন এবং তারা সাজিয়ে গুছিয়ে উত্তর দিতেন। সেই সাংবাদিক তার সেই সার্ভিসের জন্য এখন মেক্সিকোতে রাষ্ট্রদূতের পুরস্কারটি জিতে নিয়েছেন। সুপার পাওয়ারের এজেন্ডা বাস্তবায়নকারী কোনো প্রতিষ্ঠান বা জাতিসংঘের পৃথিবীতে প্রয়োজন আছে কিনা তা নিয়ে কিন্তু বহুদিন ধরে বিতর্ক চলছে। বাংলাদেশে জুলাই সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রধান কারিগরদের তালিকা করলে প্রথম দিকেই যেসব নাম আসবে তার মধ্যে জাতিসংঘের নাম হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের পরেই আসবে। হাসিনার সরকারকে দিয়ে মিয়ানমারের করিডোর গেম খেলার চেষ্টা হয়েছিল, সেটা আমরা জানতাম, কিন্তু ব্যর্থ হওয়ায় জুলাই সন্ত্রাস চলাকালে সেনাবাহিনীকে চাপ দিয়ে তাদেরকে সন্ত্রাস দমনে সরকারের নির্দেশ না মানায় বাধ্য করে এবং শেখ হাসিনা সরকারের পতনও ঘটে। এই কারণেই এর পরপরই বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের মহাসচিব। তিনি আসার পর থেকেই জোরে সোরে মিয়ানমারের রাখাইন অঞ্চলে মানবিক করিডোরের নামে সেখানে মার্কিন অস্ত্র পাঠানোর তোড়জোড় শুরু হয়। আর সবচাইতে বড় কথা হলো, জুলাই হত্যাকাণ্ডের তড়িঘড়ি একটি রিপোর্টও জাতিসংঘ ডক্টর ইউনূসকে সাপ্লাই দেয়। এমনকি জাতিসংঘের জুলাই হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে চাইলেও সরকারের পক্ষ থেকে সেটা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি এই প্রশ্নটা তুলতে হবে, তুলেছেনও সেনাপ্রধান। এই বুদ্ধি নিঃসন্দেহে ডক্টর ইউনূসের, কারণ জাতিসংঘের তদন্তে সেনাবাহিনীর বক্তব্য থাকলে রিপোর্টও অন্যরকম হতো, তাতে কোনো সন্দেহ নেই। এখন জাতিসংঘের সেই রিপোর্টই সরকারের আজ্ঞাবহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রমাণ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দেওয়ার জন্য। কিন্তু সেই রিপোর্টে কিন্তু জাতিসংঘ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে এর ভিত্তিতে যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে। ওমা, এতদিন পরে এসে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিস গোয়েন লুইস বলছেন যে কোনো দল অংশ না নিলেও চলবে, শুধু জনগণ নির্বাচনে অংশ নিলেই নাকি নির্বাচন সুষ্ঠু হয়। বাংলাদেশ সংবাদ সংস্থার এক খবরে বলা হয় যে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস। নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুইস বলেছেন, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত, বাংলাদেশে জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে। তিনি আরো বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়।
আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে জাতিসংঘ ইতিমধ্যেই সরকারের সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশের মানুষকে নির্বাচনের জন্য প্রস্তুত করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। যেন বাংলাদেশের মানুষ কখনো নির্বাচনে অংশ নেয়নি, বাংলাদেশের মানুষ নির্বাচন কি তা জানে না। 73 সাল থেকে বাংলাদেশে নির্বাচন হয়ে আসছে, আমরা জানি। আসুন আমরা 2023 সালের 23শে মে জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন নিয়ে কি বলেছিল একবার দেখে আসি। তখন মনে রাখতে হবে আমাদের, তখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল। বাংলাদেশে বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন দুজারিক এ বার্তা দিয়েছেন। সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আপনাদের মনে থাকবে যে সেই সময় জাতিসংঘ এবং হোয়াইট হাউসে এক সাংবাদিক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানা মিথ্যা এবং অপতথ্য উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করতেন এবং তারা সাজিয়ে গুছিয়ে উত্তর দিতেন। সেই সাংবাদিক তার সেই সার্ভিসের জন্য এখন মেক্সিকোতে রাষ্ট্রদূতের পুরস্কারটি জিতে নিয়েছেন এবং অন্য সকল রাষ্ট্রদূতের চেয়ে তার র্যাঙ্কও অনেক উঁচুতে তোলা হয়েছে। সে অন্য প্রসঙ্গ বটে, তবুও সে সময় সাংবাদিক কি প্রশ্ন করেছিলেন দেখুন। ব্রিফিং কালে এক সাংবাদিক বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তার, দমন, পীড়ন শুরু করেছে বর্তমান সরকার। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বিরোধী দল এবং ক্ষমতাসীনদের সঙ্গে তার সম্পৃক্ততা জোরদার করেছেন। বাংলাদেশে একটি ক্ষমতা বলেন, এগুলো অনেকগুলো স্টেক হোল্ডার আছে, তার মধ্যে একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা উচ্চ পদস্থ অফিসার রয়েছেন তাদের সবাইকে, যদি কেউ ছুটিতে থাকেন সেই ছুটি বাতিল করে আজকের মধ্যে 14 জুন স্ব কর্মক্ষেত্রে যোগ দিতে বলা হয়েছে। এটা একটা খুব সিগনিফিক্যান্ট একটা ওয়ার্ডার, যেটা ঈদের পর থেকে বলা হচ্ছিল যে সেনাবাহিনী যে রাজপথে আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, তারা আগের চাইতে যে কোনো সময় কঠোর ভূমিকা পালন করবে এবং সেটা এই ঈদের পরে আমরা সেটা দেখতে পাবো। এবং আগে বলা হয়েছিল সেনাবাহিনীর মাঠ পর্যায়ের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন লোকজনের গায়ে হাত না দেয়, কিন্তু সেই জায়গাটাও শিথিল করে বলা হয়েছে যদি কেউ অন্যায় করে তাহলে স্পটেই তার নিতম্বে বা পশ্চাৎ দেশে কয়েক ঘা দেওয়া যাবে, যেন পশ্চাৎ দেশ লাল করে দেওয়া হয়। এরকম একটা ইনস্ট্রাকশনও ইনফরমালি দেওয়া হয়েছে। শুধু বলা হয়েছে যেন কোনো অবস্থায় এই ব্যাপারগুলো যে পিটাচ্ছে এগুলো যেন ভাইরাল না হয়। কিন্তু এই ভাইরাল না হওয়াটা ঠেকানো খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ দেখা গেল যে আর্মিও এখন মোবাইল ফোনে ভিডিও করে ভাইরাল করে। তো যাই হোক, আর্মির সিনিয়র অফিসাররা সব কল্ড হয়েছেন, যারা ছুটিতে ছিলেন তারা ছুটি ক্যান্সেল করে ফিরে আসছেন। আর্মি আরো অ্যাগ্রেসিভ হবে এবং আপনারা খেয়াল করেছেন যে নড়াইলে অলরেডি একটা AK-47 স্নাইপার রাইফেল একটা উদ্ধার করা হয়েছে এবং আগামী দিনে অস্ত্র উদ্ধার, অপরাধী ধরা, অপরাধীদের নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলোতে আর্মি আরো অ্যাক্টিভ রোল প্লে করবে। সেই বিষয়ে সকল GOC কে, মানে সব ক্যান্টনমেন্টের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ঈদে যারা ক্যান্টনমেন্টে যেসব GOC ঢাকায় ছিলেন তাদের সাথে সেনা প্রধানের অনেকবার মিটিং হয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়তো আরো মিটিং হবে। এবং লন্ডনে যে গতকাল তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে মিটিং হলো, সেই মিটিং এর উপরে আমাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে তারা একটা 19 পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদনে এই বৈঠক সম্পর্কে বিস্তারিত লেখা আছে এবং এই বৈঠকের পরে সেনাবাহিনীর করণীয় কি, তাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, সবকিছু নিয়ে এই মিলিটারি ইন্টেলিজেন্সের রিপোর্টটা করা হয়েছে। রিপোর্টটা খুব স্পর্শকাতর এবং আই কুড হ্যাভ অ্যান অ্যাক্সেস, আমি চাইলে হয়তো একটা অ্যাক্সেস পেতাম, বাট আমি সেটা দেখিনি বা আমি চেষ্টা করিনি। শুধু জানি যে আর্মি ইজ সিরিয়াসলি অ্যানালাইজিং দিস মিটিং। আর্মির ভিতরে একটা অসন্তোষ বরাবরই ছিল, কিন্তু গতকাল সেটি আরেকটু বেড়েছে। যে গতকালের মিটিংয়ে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের যে তাদের মতে যে বাড়াবাড়ি দেখা গিয়েছে, যে খলিল, কিন্তু আমি গতকাল বলেছি খলিলকে হিরো বানানো হয়েছে, তো ডক্টর খলিলের
এই যে কালকে মিডিয়ার সামনে আসা, এইটা নিয়ে আর্মিতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। আর্মি মনে করে যে কোনো দেশের কেউ যদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন, তাহলে মিনিমাম তার কিছু সিকিউরিটির ব্যাপারে ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। সিকিউরিটি নিয়ে কাজ করেছেন, সিকিউরিটি বোঝেন, এরকম একজন লোক সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন। কিন্তু ডক্টর খলিলকে আমরা যেভাবে চিনি জানি, তার সেরকম সিকিউরিটি রিলেটেড কোনো এক্সপেরিয়েন্স বা ব্যাকগ্রাউন্ড নেই। সো খলিল ওয়াজ নেভার ওয়েলকাম টু বাংলাদেশ আর্মি। তো গতকাল সেই আগুনে আবার ঘি ঢালা হয়েছে। এদিকে এই যে ডক্টর ইউনূস তারেক রহমানকে 31শে মে ক্রিমিনাল বললেন, তারেক রহমানের বাবাকেও ক্রিমিনাল বললেন, এবং কি এমন ঘটনা ঘটেছে যে মাত্র 2 সপ্তাহের মাথায় তিনি লন্ডন ছুটে গেলেন, রাষ্ট্রীয় টাকা খরচ করে তিনি তারেক রহমানের সাথে দেখা করতে গেলেন। এটার কারণ কি? এর কারণ আমার যেটা মনে হয় যে ডক্টর ইউনূস টের পাচ্ছেন যে বাংলাদেশের ভেতরে ক্রমশ তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। একটা সরকার সফলভাবে পরিচালনা করতে হলে বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলোর সাপোর্ট দরকার হয়, যে ইনস্টিটিউশনগুলো ভাইটাল। রক্ষা মিশন কেন বাতিল হচ্ছে বা কেন বাতিল হয়ে গেল ইতিমধ্যেই তা আপনারা ভিডিও চিত্রতে দেখেছেন। সেই সাথে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর অনেক সেনা অফিসারের তাদের ছুটি বাতিল হয়ে গেছে। কেন সেই বিষয় নিয়ে আপনারা ইতিমধ্যেই ভিডিও দেখেছেন। এবং এই সাথে আমি আপনাদের সাথে কিছু অ্যাড করতে চাচ্ছি, যুক্ত করতে চাচ্ছি। বাংলাদেশ শান্তিতে সেনাবাহিনী বা সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার নির্দেশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বা খুবই গুরুত্বপূর্ণ, তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ যেন শান্তিতে থাকে সেজন্য তারা কাজ করে যাচ্ছে। আমরাও তাদের সাথে এগিয়ে যাব। সেনাবাহিনী নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে, সেনাবাহিনীর মধ্যে অনেকে অনেক ধরনের সৃষ্টি করার চেষ্টা করছে। এইগুলো থেকে এড়িয়ে থাকতে হবে। যদি সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পাশে না থাকতো, তাহলে আজকে বাংলাদেশ এইখানে এত দূর আসতে পারতো না। এটা কিন্তু সত্য কথা, এটাই কিন্তু আপনাদের মানতে হবে। এবং এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে হয়তো বা আগামী যে নির্বাচিত সরকার আসতে চাচ্ছে, তারা হয়তো বা পরিবর্তন করলেও করতে পারে। কারণ এই সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি হাসিনার নিয়োগপ্রাপ্ত। সো যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টে লিখবেন, এবং এরকম নিউজ আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।